ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং আমরা আশা করব যে পরীক্ষার সময় যে শর্ট প্রশ্নগুলো দেবে যাতে কোনো শর্ট প্রশ্ন না ছোটে, তার জন্য আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। প্রথমত আমাদের জানতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানটা কি। রাষ্ট্রবিজ্ঞান হলো একটা সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে আলোচনা করছে। এই রাষ্ট্রবিজ্ঞান প্রাচীন গ্রিসে 2500 বছর আগে আবির্ভূত হয়েছিল। তখনকার দিনে সফিস্ট বলা হতো জ্ঞানীগুণী পণ্ডিতদের। এই পণ্ডিতরা কি করত, তারা রাষ্ট্র নিয়ে বিশ্লেষণ করত এবং এই রাষ্ট্র কারা পরিচালনা করবে, কাদের হাতে রাষ্ট্র পরিচালনা করলে ভালো হবে এবং রাষ্ট্রের নিয়ম কানুন কি, সেইগুলো নিয়ে তারা আলোচনা করত। সফিস্টের পরে যদি আমরা দেখি অ্যান্টিফন কি, এই অ্যান্টিফনরা বলছিল যে মানব সভ্যতার যদি আমরা দেখি দৃষ্টিকোণ দিয়ে সব মানুষই সমান এবং এই মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ করলে চলবে না, উচ্চপদস্থ মধ্যপদস্থ বা নিম্নপদস্থ এইসব করলে চলবে না, সমস্ত মানুষ সমান এবং তাদের সমান অধিকার দিতে হবে। পরবর্তীতে যদি দেখি আমরা সক্রেটিস বলছিল যে রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার জন্য যারা থাকবেন তারা হতে হবে জ্ঞানীগুণী এবং তারা যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তার জন্য মানুষের দিকে তাদের খেয়াল রাখতে হবে এবং মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না হয়, সমস্ত মানুষকে তারা যেন সমান চোখে দেখে এবং তারা হবে সৎ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। যখন সক্রেটিস এই কথাগুলো বলছিল তখন গ্রিসের যে রাজা ছিল এই সক্রেটিসকে কি করলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং মৃত্যুদণ্ড দেওয়ার পরে সক্রেটিসের যে শিষ্য ছিল প্লেটো একটা গ্রন্থ লিখেছিল, তার নাম হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থে প্লেটো সক্রেটিসের যাবতীয় যে গুণাবলীগুলো এবং সক্রেটিস যেসব নিয়মকানুন বলছিলেন একটা রাষ্ট্র পরিচালনার জন্য এবং যে রাষ্ট্র পরিচালনা যারা ভালোভাবে করতে পারবে তাদের কি কি গুণ থাকা দরকার এবং নাগরিকদের কি কি সুবিধা দিতে হবে, কি কি অধিকার দিতে হবে, সম্পূর্ণ বিষয় প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে বলে গেছেন। প্লেটো জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন এথেন্সে 427 খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি ছিলেন সুদর্শন, খুবই সুন্দর দেখতে ছিলেন। প্রথম দিকে প্লেটো সেনাবাহিনীতে যোগদান দেন এবং সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচিত হন। পরবর্তীতে তিনি সক্রেটিসের শিষ্য হয়ে দ্য রিপাবলিক গ্রন্থে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। অ্যারিস্টটল হলেন প্লেটোর ছাত্র। অ্যারিস্টটলকে বলা হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক। দেখবে পরীক্ষার সময় প্রশ্ন দেয় যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তিনি বিজ্ঞানসম্মতভাবে এই রাষ্ট্রবিজ্ঞানের রূপ দেন এবং তিনি যে গ্রন্থটি লেখেন তার নাম পলিটিক্স। এই রাষ্ট্রবিজ্ঞানটা প্লেটো এবং অ্যারিস্টটলের হাত ধরেই উন্মোচিত হয়। এবার আমরা জানবো রাজনীতি কি। রাজনীতির শব্দটি যেটা আছে সেটা তিনটি শব্দ, গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছিল। তিনটি গ্রিক শব্দ, প্রথমত পলিস, দ্বিতীয়ত পলিটি এবং তৃতীয়টা হচ্ছে পলিসিয়া। তাহলে আমরা জানলাম যে রাজনীতি তিনটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। প্রথমটি কি পলিস, দ্বিতীয়টি পলিটি এবং তৃতীয়টি হলো কি পলিসিয়া। প্রাচীন গ্রিসে রাজনীতির অর্থ ছিল যে নগরাষ্ট্র এবং তার শাসন ব্যবস্থা। নগরাষ্ট্র মানে কি, সেখানকার যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেইগুলোকে বা অঞ্চলগুলো ছিল সেইগুলোকে বলা হতো নগর রাষ্ট্র এবং সেই সব রাষ্ট্র যে শাসন কার্য চালানো হতো, যারা চালাতো এবং তাই সে চালানোর জন্য যেসব নিয়ন্ত্রণ ছিল কি, যে জনগণের উপর যেসব আমরা যেমন আমাদের ভারতে কি আছে যে আমরা আমাদের ধারা আছে, বিভিন্ন ধারা সংবিধানে যে আমাদের মৌলিক অধিকার আছে 11টি, আমাদের মৌলিক অধিকার আমাদের 6টি মৌলিক অধিকার আছে এবং মৌলিক কর্তব্য আছে 11টি। এরকম ওই সব নিয়ম কানুন ছিল যে কি কি ধারায় তারা কি কি সুযোগ সুবিধা ভোগ করবে, সেটাকে বলা হয়েছে যে শাসন ব্যবস্থার নিয়ম কানুন। এবার আমরা যদি দেখি এই রাজনীতির দুটো অর্থে আমরা ব্যবহার করতে পারি। প্রথমত সংকীর্ণ অর্থ এবং দ্বিতীয়টি হলো ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থ হচ্ছে কোনো একটা অঞ্চল বা দলীয় রাজনীতিকে বোঝায়, এটা খুব একটা নিয়ে আলোচনা হয় না। যে কোনো একটা অঞ্চল বা তার দলীয় রাজনীতি সামান্য নিয়ে আলোচনা হয়। যদি আমরা ব্যাপক অর্থটা দেখি, এই ব্যাপক অর্থে দলীয় রাজনীতি পাশাপাশি মানব সমাজ এবং মানব সমাজের কেন্দ্র হলো রাষ্ট্রবিজ্ঞান।
সেটা নিয়ে আলোচনা হয়েছে, যেমন পরিবার, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জিনিস নিয়ে এর মধ্যে আলোচনা করা হয়েছে। রাজনীতির প্রকৃতি। রাজনীতি হলো মূলত একটি নির্মাণক্ষম ও প্রায়োগিক বিষয়, যেখানে আমরা সমাজের কেন্দ্র, রাজনৈতিক কার্যকলাপের প্রকৃতি এবং ব্যাপকতা, এই সব নিয়ে আমরা কি করব, আলোচনা করব। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান দুটোই কিন্তু একটু আলাদা আছে, রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। এর দুটো যদি আমরা দিক দেখি, একটা হচ্ছে ধারণাগত পার্থক্য, একটা প্রকৃতিগত পার্থক্য। ধারণাগত যদি পার্থক্য দেখি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি রাষ্ট্রীয় পরিষদের সঙ্গে যুক্ত। মানে কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন জ্ঞান, সেগুলোকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলছি। এবং রাজনীতি কি, রাজনীতি হলো সেই রাষ্ট্রের যারা রাষ্ট্রটাকে পরিচালনা করছে তাদের নিয়মকানুন, শাসনতান্ত্রিক এবং তাদের যে কাজকর্মগুলো তার সঙ্গে যুক্ত আছে সেইগুলোকে আমরা বলছি রাজনীতি। যদি আমরা প্রকৃতিগত পার্থক্য দেখি তাহলে কি বলবো, এটা হচ্ছে সর্বজনীন এবং সর্বত্র। এখানে যে নীতিগুলো আছে রাষ্ট্রবিজ্ঞানের, যে নীতিগুলো আমরা পাবো সেগুলো কি হচ্ছে সর্বজনীন এবং সর্বত্র একই থাকবে এই নীতিগুলা। এবং যদি আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা দেখি, সেটা কি বলছে, এই নীতিগুলো ভিন্ন ভিন্ন, মানে বিভিন্ন অঞ্চলে যে শাসকগুলো আছে বা বিভিন্ন দেশের যে শাসক আছে এবং সেখানকার যে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন আছে, সংবিধান আছে, সেগুলো কি হচ্ছে ভিন্ন ভিন্ন, বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন থাকবে। আমাদের দেশে যে নিয়ম কানুন আছে, বাংলাদেশে সে নিয়ম কানুন আলাদা, পাকিস্তানের নিয়ম কানুন আলাদা। বিভিন্ন দেশের নিয়ম কানুন কি, তাদের জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, সবার স্বার্থ পর্যালোচনা করে সাংবিধানিক নিয়ম কানুনগুলো গড়ে তোলা হয়। এইবার আমরা যে রাজনীতির যে সংজ্ঞাগুলো দেখলাম, বিভিন্ন দার্শনিকরা তাদের নিজস্ব মতামতগুলো পেশ করছে। এদের যদি আমরা যে সব থেকে কোন মতবাদটা বা কোন সংজ্ঞাটা গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য সংখ্যাটা আমরা জানবো। গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা, আমরা জানি সমাজবিজ্ঞান, আগেও আমরা বলেছি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা সমাজবিজ্ঞান। এখানে কি হচ্ছে, বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানে কি হচ্ছে, বিভিন্ন দিক বা বিভিন্ন নিয়মকানুন, যে কোনো জিনিস, নীতি, কার্যকলাপ, আচার আচরণ সব কি বিশ্লেষণ করা হয়, পর্যালোচনা করা হয় এবং বৈজ্ঞানিক দিক দিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। এবং এখানে বলছে শাসন পদ্ধতি, ক্ষমতায়ন, রাষ্ট্র, এই সব জিনিস, যে কোনো শাসন পদ্ধতি এবং ক্ষমতায়ন। শাসন পদ্ধতি মানে কি, সেই দেশের যারা মন্ত্রী থাকবে, মিনিস্টারগুলো আছে, তারা কি করছে, শাসনের দেখভাল করছে এবং তার সঙ্গে কি আছে, আমলারা আছে, বিভিন্ন অফিসার আছে, বিভিন্ন ব্যক্তিবর্গ যুক্ত আছে, তারা নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। শাসন পদ্ধতি মানে কি, আমরা দেশ, যেমন আমাদের ভারতবর্ষই বলি, আমাদের ভারতবর্ষটা কি, এটা এককেন্দ্রিক শাসককেন্দ্রিক, মানে ভারতবর্ষ কি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখানে জনগণ বা গণতন্ত্রেই প্রধান। গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটো ভাষা আছে আমরা জানি, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের জনগণ হলো, এরাই ঠিক করবে তারা তাদের যে রাষ্ট্র পরিচালনার জন্য কাকে তারা নিয়োগ করবে এবং তারা কি করবে, তারা সঠিক যেকে মনে হবে, যে ব্যক্তিকে তাদের সঠিক মনে হবে, তারা কি করবে, সেই ব্যক্তিকেই ভোটের মাধ্যমে হোক কি করবে, চুজ করবে। এবার জানবো রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা আগেই জেনেছি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। তিনি একটি গ্রন্থ লিখেছিল, সেটার নাম হচ্ছে কি, পলিটিক্স। তিনি নগর রাষ্ট্র সম্পর্কে আলোচনা করছিল। মানে কি, সে তখনকার গ্রীষ্মে নগররাষ্ট্র বলতে বোঝাতো 158টি নগররাষ্ট্র নিয়ে তিনি আলোচনা করছিল। মানে বিভিন্ন অঞ্চলকে, সেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমীক্ষা তথ্য সংগ্রহ করছিল এবং সেই তথ্যগুলো দিয়ে কি হয়েছিল, পর্যালোচনা করছিল, সমীক্ষা করছিল এবং তিনি তার পরিপ্রেক্ষিতে একটা কি বলে ওটাকে বর্ণনা দিয়েছিলেন, যে একটা রাষ্ট্র কিভাবে তৈরি করা হবে, রাষ্ট্র কিভাবে পর্যালোচনা করা হবে, সেখানকার সাংবিধানিক নিয়ম নীতিগুলো কি কি হবে সেগুলো বলেছিলেন। ম্যাকিয়াভেলি। এই ম্যাকিয়াভেলি ছিলেন একজন দার্শনিক। তিনি ছিলেন নবজাগরণের পথিকৃৎ। মানে ওই যে ইউরোপে যে যখন নবজাগরণটা শুরু হয়েছিল, সেই ইউরোপে নবজাগরণের সময় তাকে কি বলা হতো, পথিকৃৎ বলা হতো, নবজাগরণের পথিকৃৎ। এবং তিনি বলছিলেন যে ধর্মীয় যে নিয়ম, আমাদের রাষ্ট্রের সঙ্গে যে রাষ্ট্রের যে নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের সঙ্গে যে ধর্মীয় জিনিসটা যুক্ত আছে সেটাকে তিনি আলাদা করতে বলেছিলেন, যে রাষ্ট্র এবং ধর্মীয় নীতি দুটোই আলাদা থাকবে, এর দুটো একসঙ্গে যুক্ত থাকবে না। মন্টেস্কু তিনি বলছিলেন যে সরকারের যে 3টি বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, একটা শাসন বিভাগ
এবং একটা হচ্ছে কি বিচার বিভাগ। এই যে তিনটি বিভাগ সরকারের, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগকে মন্টেস্কু আলাদা করতে বলেছিলেন, যে এই তিনটা বিভাগই সেপারেট থাকবে, আলাদা থাকবে, একটা বিভাগ আরেকটা বিভাগের থেকে আলাদা থাকবে। বিশ্বায়ন নামটা বা গ্লোবালাইজেশন আমরা এর আগেও এই ভাষাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করছি। বর্তমান যুগটা হচ্ছে বিশ্বায়নের যুগ। মানে কি, যে পৃথিবীটা এখন মনে হয় মানুষের হাটের মতোই সংকীর্ণ অর্থ, মানে খুবই সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমরা এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তের জিনিস দেখতে পাচ্ছি, জানতে পারছি, সেখানে গিয়ে আমাদের তথ্যগুলা সংগ্রহ করতে হচ্ছে না, আমরা এখান থেকেই জানতে পারছি, যেমন মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ল্যাপটপের এইসবের সাহায্যে আমরা কি করছি, পৃথিবীর বিভিন্ন জায়গার যেসব তথ্য আছে, যেসব ঘটনাগুলো আছে, যে ভূমিরূপ যে কোনো বিষয় কি হচ্ছে, আমরা এখান থেকেই পৃথিবীর যে কোনো একটা কোণ থেকে জানতে পারছি। ওই জন্য বলা হয়েছে বিশ্বায়নের যুগে পৃথিবী একটা সংকীর্ণ হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে মানুষের কাছে। এই বিশ্বায়নটা শুরু ছিল 1990-এর শুরু থেকে, 1990-এর দশকে শুরু হয়েছিল আমাদের বিশ্বায়নটা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। মানে কি, এই বিশ্বর যে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনৈতিক এবং উদারীকরণ, এর সঙ্গে কি হচ্ছে উদারীকরণ এবং বেসরকারীকরণ। মানে উদারীকরণ বলতে বোঝাচ্ছি যে কোনো একটি দেশ যদি অন্য কোনো দেশে যেয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে এই ব্যবসা বাণিজ্য করার জন্য যে নিয়ম নীতিগুলো থাকে সেগুলো কি হবে, বেশি সহজ সরল করে দেওয়া হবে, যাতে ব্যবসা করতে সুবিধা হয়, তার সেই কোম্পানি বা সেই দেশের কোনো অসুবিধা না হয়। সেটাকে আমরা বলছি উদারীকরণ। এবং বেসরকারীকরণ কি, বিভিন্ন ক্ষেত্র, ধরো যে ক্ষেত্রগুলো হয়তো পরিচালনা করতে সরকারের পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে, সেইগুলোকে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, এবং নতুন জিনিস উদ্যোগগুলোকে বেসরকারীকরণ করা হলে সরকার মনে করছে বা জনগণ মনে করছে, সেই রাষ্ট্র মনে করছে এবং সেই রাষ্ট্রের যে প্রশাসনিক ব্যবস্থা মনে করছে যে যদি আমরা বেসরকারীকরণ করি তাহলে হয়তো ওর থেকে ডেভেলপমেন্ট হবে, সেই জন্য বেসরকারীকরণের উপরেও জোর দেওয়া হয়। নারীবাদ তো বলতে গেলে বর্তমানে নারীবাদ বলতে দেখা যায় হয়তো অনেক ক্ষেত্রে ছেলেদের থেকে নারীদেরই ভূমিকা বেশি থাকে, নারীদেরই হয়তো সুযোগ সুবিধা বেশি থাকে, কিন্তু তবুও যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে আমরা বলছি কি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে নারীরা কি বলছে যে না, তো এটা পুরুষতান্ত্রিক সমাজ বলে সম্পূর্ণ সুযোগ সুবিধা পুরুষদের উপর দেওয়া আছে, অতএব এখন সর্বক্ষেত্রে নারীদেরও সমান সুযোগ সুবিধা দিতে হবে। চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে, যাবতীয় যা আছে ছেলেদের যতটা অধিকার নারীদেরও সেই অধিকার দিতে হবে। এটাকে বলা হয়েছে নারীর ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট। নারীর ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট। তাহলে আমরা জানলাম কি ওমেন এম্পাওয়ারমেন্ট, যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদেরও সমান সুযোগ দিতে হবে। সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, বেতনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো দিকে হোক, সাংবাদিক দিকে হোক, নারীদের সমান অধিকার দিতে হবে। সেটাই আমরা বলছি কি নারীবাদ। এবার আচরণবাদ কি, এই আচরণবাদের যে দার্শনিকগুলো ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন একজন গ্রাহাম এবং অপরজন হলো ওয়ালাস। তাহলে কি হলো, যদি অনেক সময় দেখবা শর্ট প্রশ্ন দেয় যে আচরণবাদের বা আচরণবাদীগণ কারা, বা আচরণবাদের একজন দার্শনিকের নাম বলো, এরকম শর্ট প্রশ্ন দেয়, তখন হবে কি গ্রাহাম এবং ওয়ালেস। এই আচরণবাদের প্রধান দুইজন প্রবক্তা হলেন গ্রাহাম এবং ওয়ালেস। তারা বলছিলেন যে প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেটাকে এখন বর্জন করতে হবে এবং আমাদের তৈরি করতে হবে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণের উপর বিশ্লেষণ করে আমাদের রাষ্ট্র তৈরি করতে হবে। কি বলছে, একটা সময় ছিল যে প্রতিষ্ঠানিক কেন্দ্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, তারা বলছেন যে এই দার্শনিকরা বলছেন এই প্রতিষ্ঠানিক শাসন ব্যবস্থাগুলোকে আমাদের কি করতে হবে, তুলে দিতে হবে বা বর্জন করতে হবে। বর্জন করে আমাদের কি করতে হবে, ব্যক্তি এবং যে কোনো গোষ্ঠী, এই ব্যক্তি এবং গোষ্ঠীকে নিয়ে কি করতে হবে, আমাদের পর্যালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং এদের উপর নির্ভর করে এদের আচরণ কি, এদের কিছু রুচি আছে, কিছু অরুচি আছে, এই সবগুলো দিক দেখে আমাদের রাষ্ট্র নির্মাণ করতে হবে, রাষ্ট্রের নিয়মকানুন তৈরি করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, তাহলে আমরা জেনেছি রাষ্ট্রবিজ্ঞান হলো কি একটা সামাজিক বিজ্ঞান এবং
এই রাষ্ট্রবিজ্ঞানটা হলো একটা গতিশীল বস্তু। কারণ কি গতিশীল বিষয়? কারণ এখানে যে রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল, রাষ্ট্রের বিভিন্ন কর্মপ্রণালী, রাজনৈতিক সংগঠন এবং আমাদের জনগণ এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা যদি দেখি যে আজকে কোনো একটা দল হয়তো আমাদের দেশে হোক, ধরো পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো দেশে হোক, কোনো একটা দল এখন যদি ক্ষমতায় থাকছে, দেখা যাচ্ছে পরবর্তীতে কি হচ্ছে, অন্য একটা দল ক্ষমতায় আসছে, তাহলে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং দেখা যাচ্ছে এখন যে নিয়ম কানুনগুলো আছে, পরবর্তীতে সেই নিয়ম কানুনগুলো কি হবে, পরিবর্তন হতে পারে, কিছু সংশোধন হতে পারে এবং নতুন কিছু অ্যাড হতে পারে। ওই জন্য বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। কি হলো, গতিশীল বিজ্ঞান বা গতিশীল বিষয়। কারণ এখানে নিত্য এই রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে, যে মূল বিষয় বা মানুষ এবং মানুষের কর্মকার্য যে প্রণালীগুলো আছে, সেগুলো কি নিত্য নতুন ভাবে পরিবর্তন ঘটছে। ওই জন্য আমরা এটাকে পরিবর্তনশীল বলছি। আরেকটা যদি আমরা দেখি আচরণবাদ, এই আচরণবাদটা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর। এই বিংশ শতাব্দীর যেসব আচরণবাদী দার্শনিকগুলো ছিলেন বা বিজ্ঞানীগুলো ছিলেন, তারা কি বলছে, আচরণবাদের যে হাতটা, তাদের হাত ধরে কিন্তু আচরণবাদটা উন্মুক্ত হয়েছিল, মানে উচ্চতে পৌঁছেছিল। এই তাদের মধ্যে আমরা দুইজনের নাম জানবো, একজন গ্রাহাম ওয়ালেস এবং আরেকজন হচ্ছে আর্থার বেন্টলি। এই গ্রাহাম ওয়ালেস একটি গ্রন্থ লিখছিল, তার নাম হিউম্যান নেচার ইন পলিটিক্স, এবং আর্থার বেন্টলি যে গ্রন্থটা লিখছিল তার নাম দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। অনেক সময় আমরা কি পাবো, যে পরীক্ষায় দেখো ঘুরে পেঁচিয়ে দিতে পারে যে গ্রাহাম ওয়ালেসের যে গ্রন্থটা লিখছিল তার নাম কি, অথবা বলতে পারে যে হিউম্যান নেচার ইন পলিটিক্স, এই গ্রন্থটি কার লেখা। তাহলে আমরা দেখতে পেলাম যে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি গ্রাহাম ওয়ালেসের লেখা, এবং দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি লিখছে কে, আর্থার বেন্টলি। এই যে এরা যে দুইজন দার্শনিক, এরা যে গ্রন্থগুলো লিখছে, এখানে আচরণবাদ নামে কি বলছে, ওরা নতুন একটা বিষয় তুলে ধরছেন এবং সেখানে বলছেন যে, এবং সেটাকে বিশ্লেষণ করছেন, বিশ্লেষণ করে বলছেন যে রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের রাজনৈতিক যে ক্রিয়াকলাপ, কর্মপ্রণালী এবং জনগণের প্রতি যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, সেইগুলোকে তারা এই আচরণবাদের মাধ্যমে তুলে ধরছেন। আরেকটা বিষয় যদি আমরা দেখি, নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতার উপরে, ব্যক্তির যে স্বাধীনতা আছে সেটা হচ্ছে কি সবার উপরে, আগে ব্যক্তির স্বাধীনতা, তারপরে অন্য কিছু, তারপরে বাদ বাকি যে জিনিস। ওই জন্য বলা হয়েছে এই নয়া আধুনিকবাদের প্রধান যে বৈশিষ্ট্যটা বা প্রধান যদি চরিত্র আমরা লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে যে ব্যক্তির স্বাধীনতাকে সবার উপরে তুলে দেওয়া হয়েছে এবং এই ব্যক্তির স্বাধীনতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমার যদি কোনো দেশের ব্যক্তির যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকেটাই যদি আমরা খর্ব করে দিই, তাহলে সেই ব্যক্তির যদি স্বাধীনতা, মানে আমাদের যে ধরো যে স্বাধীনতাগুলো আছে, মৌলিক স্বাধীনতা আছে, সেইগুলো যেমন আমাদের মৌলিক 6টি মৌলিক স্বাধীনতা আছে, এই স্বাধীনতাগুলো থেকে যদি আমাদের কেউ হস্তক্ষেপ করে এবং আমরা যদি সেটাকে পালন করতে না পারি এবং বাধা সৃষ্টি হয়, তাহলে কি হবে, আমাদের সমাজে, আমাদের মানব জীবনে কি হতে পারে, বিভিন্ন বিপদ বিপত্তি হতে পারে, সন্তুষ্ট হবো না আমরা। ওই জন্য বলা হয়েছে কি, মানুষের স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে, মানুষের স্বাধীনতা সবার উপরে, তারপরে অন্যান্য বিষয়গুলোকে আমার বলা হয়েছে নয়া উদারনীতিবাদ। এবার আমরা দেখবো যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার কারণ, কেন আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো না, সেই কারণগুলো আমরা এখন জানবো। 1 নম্বর যদি দেখি, বিষয়বস্তুর পরিধিগত পার্থক্য। বলছে যে আমার যে বিজ্ঞানটা আছে, এই বিজ্ঞানের বিষয়বস্তু এবং রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু, তার অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা একটু জটিল এবং অন্য জটিল ধরনের, কিন্তু আমার বিজ্ঞানের যে বিষয়বস্তুটা সেটা কিন্তু খুব একটা জটিল না। 2 নম্বর, ওই জন্য আমরা বলছি বিষয়বস্তুর পরিধিগত পার্থক্য যদি আমরা লক্ষ্য করি, এই হিসেবে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো না। 2 নম্বর কি, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ। বৈজ্ঞানিক পদ্ধতি আমরা যদি দেখি যে বিজ্ঞান কি করছে, বিভিন্ন বৈজ্ঞানিক যে কোনো জিনিস, নতুন জিনিসগুলো আমরা কি করছি, তুলে ধরছি, এবং তার কি হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যে আমরা যে কোনো একটা জিনিস বা থিওরাম তুলে ধরলাম, সেটা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না থাকে, প্রমাণ করতে না পারি, তাহলে কি হবে, সেটা গৃহীত হবে না। ওই জন্য বলা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ওটা কি হবে, প্রমাণ বা প্রুফ করতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমাদের মেইন ভূমিকা আছে জনগণ,
এবং এই জনগণের কর্মপ্রণালী এখানে আমরা কিভাবে সেটাকে প্রুভ করব বা এবং সেটা কিভাবে একত্রিত থাকবে। কারণ কি আমাদের যে কর্মপ্রণালী বা মানুষের কর্মপ্রণালী এটা কি নিত্য নতুন ভাবে পরিবর্তনশীল। আজকে আমার যে কর্মপ্রণালী বা আমার মানুষের যে কর্মপ্রণালী পরবর্তীতে সেটা পরিবর্তন হবে, এটা তো স্বাভাবিক। ওই জন্য বলছে এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে ব্যবহার করতে পারবো না, জন্যই রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো না। 3 নম্বর যদি দেখি আলোচনার উপাদানে যদি দেখি বিজ্ঞানে যে কোনো একটা বিষয়কে যে কোনো বিষয় বা বস্তুকে যদি আমরা নিয়ে আলোচনা করি তাহলে কি হবে, সেটা প্রমাণ করার পর সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং অঞ্চল ভেদে বা এলাকা ভেদে সেটা কি হবে, পরিবর্তনশীল নয়, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কি দেখতে পাবো, কোনো একটা বিষয় যদি বা বস্তু তো বলবো না, অ্যাকচুয়ালি মানুষ বা মানুষের কর্মপ্রণালী যা হোক, এগুলা কি হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম স্থান কাল ভেদে এখন একটা সময়, এই সময় হয়তো নিয়মকানুনগুলো আলাদা, পরবর্তীতে অন্যরকম হতে পারে, ভবিষ্যতে আর এক রকম ছিল, এবং আজ ভারতবর্ষে একটা রকম হতে পারে, আমেরিকায় আরেকটা নিয়মকানুন হতে পারে, বাংলাদেশে আরেকটা নিয়মকানুন। ওই জন্য বলছে এই জন্যই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান হিসেবে ধরবো না। 4 নম্বর যদি দেখি তত্ত্ব নির্ভরশীল বিজ্ঞান কি, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়, ডাটা সংগ্রহ করতে হয়, ডাটাগুলোকে আমরা অ্যানালাইজ করি এবং অ্যানালাইজ করে সেগুলোকে প্রুভ করি, তারপরে তো বিজ্ঞানটা প্রতিষ্ঠিত হয় যে হ্যাঁ এটা সঠিক। কিন্তু আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান দেখি, রাষ্ট্রবিজ্ঞান যে মানুষের বিভিন্ন দিকগুলো বা চরিত্রগুলো নিয়ে আলোচনা করছে, সেটা কি অনুমান সাপেক্ষ। বেশিরভাগ জিনিসগুলো অনুমানের উপর ভিত্তি করে আমরা তৈরি করতে পারছি যে হ্যাঁ এটা মানুষের এই বৈশিষ্ট্য বা এই চরিত্রগুলো এর উপর ডিপেন্ড করতে পারছে। 5 নম্বর যদি দেখি নৈতিকতা ও মূল্যবোধের উপর কি বলছে, বিজ্ঞান কি হচ্ছে, বিজ্ঞানের সবার নৈতিকতার উপরে কি হচ্ছে, সত্যকে বিজ্ঞান সবার উপরে রয়েছে, সত্য, তুমি নৈতিকতার উপরেও সত্যকে বিজ্ঞান প্রতিষ্ঠিত করছে, সত্যের উপরে কিছু নেই। কিন্তু আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান দেখি, এই রাষ্ট্রবিজ্ঞানে বলছে যে নৈতিকতা এবং মূল্যবোধের উপর রাষ্ট্রবিজ্ঞানটা ডিপেন্ড করে আছে। 6 নম্বর যদি দেখি সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অনুপস্থিতি কি বলছে, কোনো বিজ্ঞানের নির্দিষ্ট একটা গবেষণাগার থাকে, বিভিন্ন সেখানে রিসার্চ করা হয়, বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম যাবতীয় বস্তুগুলো থাকে। যদি আমরা কেমিস্ট্রি দেখি, কেমিস্ট্রির বিভিন্ন ল্যাব আছে, বায়োলজির বিভিন্ন ল্যাব, ফিজিক্সের বিভিন্ন ল্যাব থাকে, তাই তো। ওই জন্য বলা হয়েছে বিজ্ঞানের বিভিন্ন গবেষণাগার থাকছে। কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান দেখি, রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সুনির্দিষ্ট গবেষণাগার পাবো না। কারণ কি এই রাষ্ট্রবিজ্ঞানটা বিভিন্ন রাষ্ট্রের জনগণ নিয়ে, বিভিন্ন রাষ্ট্রের আচার আচরণ নিয়ে, মানুষের কর্মপ্রণালী নিয়ে, গভর্নমেন্ট নিয়ে, সরকারের নীতি প্রণয়ন নিয়ে, সংবিধান নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। 7 নম্বর যদি আমরা দেখি ফলাফলের সর্বজনীনতার পার্থক্য। ফলাফল কি বলছে, যে ধরো বিজ্ঞানের যে ফলাফলটা হলো, যে কোনো জিনিস যদি আমরা দেখি নিউটনের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, মধ্যাকর্ষণ শক্তি, এইগুলো যদি দেখি, এটা আমাদের ভারতবর্ষ যেটা আছে থিওরি বা লটা, আমেরিকাতেও সেই ল পাবো, রাশিয়াতেও সেই একই ল পাবো, থিওরম পাবো, এবং বাংলাদেশেও সেই একই থিওরম পাবো। কিন্তু যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের দিকে দেখি, রাষ্ট্রবিজ্ঞানের আমাদের ভারতবর্ষের কথা যদি আমরা বলি, ভারতবর্ষের যে রাষ্ট্র পরিচালনার নিয়মকানুনগুলো আছে সেইগুলা এবং বাংলাদেশের নিয়ম কানুনগুলো যে আছে রাষ্ট্র পরিচালনার জন্য, এবং আমেরিকায় যে নিয়ম কানুনগুলো আছে রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু আলাদা, বিভিন্ন এটাকে আমরা বলছি ফলাফলের বিভিন্নতা। ওই জন্য আমরা বলতে পারি যে ফলাফলের সর্বজনীন বিভিন্নতার কারণে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বলবো না। তাহলে এটা গেল আমাদের রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার কারণগুলি। এইবার আমরা জানবো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সপক্ষে যুক্তি। আমরা রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলবো। 1 নম্বর যদি দেখি সংগঠিত জ্ঞান লাভ। আমরা কি করছি, এই যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলোকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করার পরে কি হচ্ছে, এখান থেকে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারছি। ওই জন্য কি বলছে, বিজ্ঞানের যদি আমরা আরেকটা দিক দেখি, বিজ্ঞানের আরেকটা দিক দেখলে কি হবে, বিজ্ঞানের অর্থ হচ্ছে কি আমাদের জ্ঞান অর্জন করা, কোনো জিনিস সম্পর্কে জানা, কোনো নতুন জিনিস সম্পর্কে আবিষ্কার করা, সেটা সম্পর্কে জানা, সেটা ডিসকভারি করা। ওই জন্য যে আমরা বিভিন্ন জ্ঞানকে সংগঠিত করছি, জানছি, ওই হিসেবে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো। 2 নম্বর সাধারণ সূত্র প্রতিষ্ঠাতা। রাষ্ট্রবিজ্ঞানে কিছু সাধারণ সূত্র আছে, যে সূত্রগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম কানুনগুলো, রাষ্ট্র পরিচালনা নীতিগুলো আমরা ব্যবহার করতে পারি। 3 নম্বর মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা। এই মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা বলতে আমরা কি বোঝাচ্ছি, মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা বলতে আমরা বোঝাচ্ছি যে মানুষের
বা ব্যক্তি বা গোষ্ঠীর যে মূল্যবোধ বা কর্মপ্রণালী সেটা আমরা নিরপেক্ষভাবে আলোচনা করছি। মানে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা একটা সমাজবদ্ধ জীব হিসেবে ধরছি, এবং সমাজবদ্ধ জীব হিসেবে ধরার ফলে এর যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীর উপর আমরা ধরছি। এখানে আমরা ধরবো না যে ধরো সমাজের উচ্চ স্তর, মধ্য স্তর বা নিম্ন স্তর, ওসব ধরছি না। আমরা এখানে ব্যক্তিকে একজন সামাজিক জীব হিসেবে আলোচনা করছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রত্যেকটি ব্যক্তির মূল্যবোধ যে আমরা আলোচনা করব সেটা হবে নিরপেক্ষ। 4 নম্বর, পর্যবেক্ষণ ও পরীক্ষাযোগ্য। যা আমরা কোনো দেশের বা কোনো অঞ্চলের বা কোনো মানুষ জাতির বা সমাজের যে মানুষজনগুলো আছে, গোষ্ঠী বা সংগঠনগুলো আছে, তাদেরকে যদি আমরা প্রথমে যে ডাটাগুলো ওখান থেকে আমরা তুলবো সেগুলোকে আমরা প্রথমে পর্যবেক্ষণ করে নেব। পর্যবেক্ষণ করার পরে সেগুলোকে আমরা কি করব, বিভিন্নভাবে পরীক্ষা করব যে এটা বিভিন্ন যে যথোপযুক্ত কিনা, এর আবার কোনো পরিবর্তন করতে হবে কিনা, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো আমরা ঠিক করে নেব। ওই জন্য বলা হয় যে পর্যবেক্ষণ ও পরীক্ষাযোগ্য। তাহলে আমরা যদি দেখি রাষ্ট্রবিজ্ঞানের পরিস্থিতিতে আমরা জানলাম এটা একটা গতিশীল বিষয়। কারণ কি, নিত্য নতুনভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। যে বিষয়গুলো নিত্য নতুনভাবে পরিবর্তন হয় সেগুলো কিন্তু আমরা গতিশীল বিষয় বলবো। এবং এখানে আচরণবাদটা জানলাম। আচরণবাদের 2 জন সমর্থকের আমরা নাম জানলাম, একজন গ্রাহাম ওয়ালেসের, আরেকজন হচ্ছে আর্থার বেনলি। তার সঙ্গে আমরা নয়া উদারনীতিবাদ জানলাম, এবং রাষ্ট্রবিজ্ঞানকে কেন আমরা বিজ্ঞান বলবো না, এবং রাষ্ট্রবিজ্ঞানকে কেন আমরা বিজ্ঞান বলবো তার সম্পর্কে যুক্তি কয়েকটা দিয়েছি, এবং রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কয়েকটি যুক্তি দিয়েছি। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি যদি আমরা দেখি, বিগত 2500 বছর আগে থেকে, যখন অ্যারিস্টটলের যুগ, সেই সময় থেকেই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে বিভিন্ন মতবিরোধ চলছে। কারণ অনেকে বলছে যে এই রাষ্ট্রবিজ্ঞানের কোনো নির্দিষ্ট পরিধি নেই, কারণ এটা একটি গতিশীল বিষয় এবং এটা পরিবর্তনশীল, ওই জন্য এর কোনো নির্দিষ্ট পরিধি আমরা পাবো না। এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিভিন্ন পদ্ধতিগুলি কি, যদি আমরা দেখি, একটা হচ্ছে দার্শনিক পদ্ধতি। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীনতম পদ্ধতি, এবং এই পদ্ধতির যারা প্রবক্তা ছিলেন তাদের মধ্যে ছিলেন প্লেটো, রুশো, কান্ট, হেগেল। এরা বলছে রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে একটা আদর্শবাদ বিজ্ঞান, এবং উৎকর্ষ, এটা রাষ্ট্রবিজ্ঞান কি হচ্ছে, এটা একটা উৎকর্ষ পর্যায়ে দেশকে এবং সেই রাষ্ট্রকে নিয়ে যায়। দ্বিতীয়টা যদি দেখি আমরা ঐতিহাসিক পদ্ধতিও কিন্তু একটা প্রাচীন পদ্ধতি। কারণ এই ঐতিহাসিকের মাধ্যমে ইতিহাসের যদি আমরা বিভিন্ন দিকগুলো দেখি, ইতিহাস থেকে যদি পুরনো দিনে চলে যাই, সেই ঘটনাগুলো থেকে দেখি যদি যে আমরা নিত্য নতুন ভাবে বিভিন্ন নিয়মকানুন তৈরি হচ্ছে, রাষ্ট্র তার নতুন নতুন দিক তৈরি করছে, ওই জন্য বলছে ঐতিহাসিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। 3 নম্বর, পরীক্ষামূলক পদ্ধতি। আমরা রাষ্ট্রবিজ্ঞানটাকে কি করব, বাস্তবমুখী করার জন্য, এটাকে বাস্তবমুখী করার জন্য মানুষ এবং রাষ্ট্রের সম্পর্কে যেগুলো আছে সেইগুলোকে তুলে ধরবো, এবং সরকারের নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো জনগণের উপর কি প্রভাব পড়ছে সেইগুলোকে তুলে ধরার জন্য আমরা পরীক্ষামূলক পদ্ধতি আমরা ব্যবহার করব। 4র্থ পর্যায়ে আমরা দেখছি পর্যবেক্ষণমূলক পদ্ধতি। পর্যবেক্ষণমূলক পদ্ধতি কি হচ্ছে, যে বিভিন্ন কার্যাবলীগুলো সরকারের এবং যে দল থাকবে, যে রাষ্ট্রের যে দলগুলো ক্ষমতায় থাকবে, সেই দলগুলোর কার্যপ্রণালী, সরকারের কার্যপ্রণালী, নেতাগুলো আছে তাদের কার্যপ্রণালী, এই কার্যপ্রণালীগুলো দেখে আমরা বিচার বিশ্লেষণ করব। এবং এর একটা যে প্রবক্তা আছে সে হচ্ছে ব্রাইস। তার 2টো গ্রন্থ আছে, একটা আছে দ্য আমেরিকান কমনওয়েলথ, এবং অন্যটি হলো দ্য মডার্ন ডেমোক্রেসিস। এই 2টো গ্রন্থ, একটা কি দ্য আমেরিকান কমনওয়েলথ এবং দ্য মডার্ন ডেমোক্রেসিস, এই 2টো গ্রন্থের উপর সে বলছে পর্যবেক্ষণমূলক যে পদ্ধতিটি আছে সেটি কি হচ্ছে, প্রকৃষ্ট হচ্ছে এবং এর উদ্ভব হচ্ছে। 5 নম্বর যদি দেখি আমরা মনোবিজ্ঞানমূলক পদ্ধতি আমরা কোনটাকে বলবো, মনোবিজ্ঞানমূলক পদ্ধতি যদি আমরা বলি যে গোষ্ঠী বা ব্যক্তির যে বিভিন্ন মানসিক দিকগুলা, মনোবিজ্ঞান ভিত্তিক মানসিক দিকগুলা, আচার আচরণ এবং পরিবেশের উপর, রাষ্ট্রের উপর সেগুলো কি প্রভাব পড়ছে, সে কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারছে, সেইগুলোকেই আমরা বলছি মনোবিজ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি।
তারপরে যদি আমরা দেখি সমাজতান্ত্রিক পদ্ধতি, সমাজতান্ত্রিক পদ্ধতি কি? আমরা জানি মানুষ বা ব্যক্তি বা গোষ্ঠী এরা হচ্ছে কি সমাজবদ্ধ জীব, সমাজকে নিয়েই থাকে, সমাজের রীতি কালচার নিয়ম নীতি এইসব পালন করতে হয়, সেই হিসেবে আমরা বলতে পারি এটা সমাজতান্ত্রিক পদ্ধতি। 7 নম্বর যদি দেখি তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি আমরা কি বলবো? তুলনা করা হচ্ছে, যেমন এই তুলনামূলক পদ্ধতির প্রবক্তা হলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল গ্রিসে কি করছিলেন? 158টি নগরাষ্ট্র, 158টিকে নগরাষ্ট্র থেকে তিনি কি করছিলেন? বিভিন্ন নথিগুলো সংগ্রহ করছিলেন এবং তার সঙ্গে তুলনা করছিলেন, প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের তুলনা করছিলেন এবং বিভিন্ন পার্থক্য তুলে ধরছিলেন। 8 নম্বর যদি দেখি আমরা পরিসংখ্যানমূলক পদ্ধতি। পরিসংখ্যানমূলক পদ্ধতি কি হয়? দেখবে বর্তমানেও আমরা দেখতে পাই যে কোনো দেশের ইলেকশনের আগে বা ইলেকশনের আগে কি হচ্ছে, বিভিন্ন জনগণের মতবাদ নেওয়া হচ্ছে যে তারা কোন সরকারকে চাইছে বা কোন দলকে চাইছে। এটাকে আমরা বলছি জনমত সমীক্ষা। জনমত সমীক্ষা মানে জনগণ কাকে চাইছে তার একটা পূর্বাভাস নেওয়া হয় যে জনগণ কোন দলকে চাইছে, কাকে চাইছে, এটাকেই আমরা বলছি জনমত সমীক্ষা। এর মধ্যে কি করছে? এই জনগণের যে তারা কোন সরকার বা কোন পার্টিকে চাইছে তার বেসিসে একটা ডাটা তৈরি করা যাচ্ছে যে কতজন মানুষ কোন পার্টিটাকে সাপোর্ট করছে, কতজন মানুষ অন্য কোন পার্টিকে সাপোর্ট করছে এবং কোন কোন দল কতগুলো আসন পেতে পারে। এর ভিত্তিতে যে আমরা ডাটাগুলো তৈরি করব সেটাকে আমরা বলছি পরিসংখ্যানমূলক পদ্ধতি। এবার রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। আমরা কেন রাষ্ট্রবিজ্ঞান পড়বো, কেন রাষ্ট্রবিজ্ঞান বইটা পড়বো, কেন আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানবো? আমরা যে কোনো জিনিস কিসের জন্য জানি? আমাদের যে জ্ঞান পিপাসা, এই জ্ঞান পিপাসাটা কিসের জন্য? যে আমরা কোনো বিষয় সম্পর্কে সেটা জানতে চাই যে সেটা থেকে আমাদের কি উপকার হতে পারে বা কি কি কাজে লাগতে পারে, সেটাকে আমরা প্রয়োগ করে সমাজের কোনো ভালো কাজে ব্যবহার করতে পারবে কিনা সেগুলোর উপর ভিত্তি করে হয়। ওই জন্য বলছে যে রাষ্ট্রবিজ্ঞান যে বইটা আছে সেটাকে আমরা কেন পড়বো, তার উপযোগিতা কি, সেই হিসেবে যদি দেখি আমরা সুনাগরিকত্ব দান করা। একজন নাগরিক সে রাষ্ট্রবিজ্ঞান পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করবে এবং বিভিন্ন জ্ঞান অর্জন করার ফলে কি হচ্ছে, সেই জ্ঞানটার মাধ্যমে সে একটা সুদক্ষ নাগরিক তৈরি হচ্ছে এবং ওই জ্ঞানটা প্রয়োগ করে সে একটা রাষ্ট্রের বিভিন্ন দিকগুলোর পর্যালোচনা করতে পারবে, কোন দিকগুলো ব্যবহার করলে রাষ্ট্রটা অগ্রগতি ঘটবে এবং কোন দিকগুলো ব্যবহার করলে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি হতে পারে, এটা সে বুঝতে পারবে। 3 নম্বরটা যদি আমরা দেখি অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ। এই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো মানব সমাজ তারা কি জানবে যে তাদের কতটা অধিকার আছে, তারা তাদের সাংবিধানিক অধিকারগুলো কি কি এবং সাংবিধানিক কর্তব্যগুলো কি কি। যেমন আমাদের ভারতে যদি দেখি, আমাদের ভারতের 6টি মৌলিক অধিকার আছে এবং 11টি হচ্ছে মৌলিক আমাদের কর্তব্য। এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, এই রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা জানছি। এবং এইগুলো আমাদের যে 11টি কর্তব্য আছে, মৌলিক কর্তব্য, সেই কর্তব্যগুলো কি কি করণীয় সেগুলো আমরা করব এবং যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি নাকি সেই অধিকারগুলো ভোগ করছি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং আরও যে নাগরিকগুলো আছে বা জনগণ আছে তাদেরকেও আমরা বোঝাতে পারবো যে আমাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। 3 নম্বর যদি আমরা দেখি রাজনৈতিক দল সম্পর্কে জ্ঞান লাভ। কি হচ্ছে যে আমরা যে কোনো দেশ হোক, যে কোনো দেশের সেই দেশের নাগরিকরা সেই বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে, কোনো দেশের 3টা 5টা 10টা বিভিন্ন থাকতে পারে, ওই রাজনৈতিক দলগুলোর বিচার বিশ্লেষণ করবে যে এই দলের যারা নেতারা আসে বা দলকর্মীরা আসে তাদের স্বভাব আচরণ কর্মকাজ কেমন এবং তারা যদি কোনো একটা রাষ্ট্রের ক্ষমতায় থাকে তারা রাষ্ট্রটাকে কতটা ডেভেলপ করতে পারবে, জনসাধারণের জন্য তারা কতটা কাজ করতে পারবে এবং যে দেশটা আছে সেই দেশের অর্থনৈতিক বা স্ট্রাকচার তারা কতটা পরিবর্তন করতে পারবে, সেটার ভিত্তিতে আমরা বলছি রাজনৈতিক দল সম্পর্কে জ্ঞান লাভ। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ি তাহলেই আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের যদি জ্ঞান ধারণা থাকে তাহলে আমরা জানতে পারবো যে কোন দলকে আমরা জয়ী করলে বা আমাদের রাষ্ট্রের ক্ষমতায় বসালে সেই দল মানুষের উপকারে আসবে। 4 নম্বর যদি দেখি চিন্তা বা বুদ্ধি বৃত্তির বিকাশ। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান বইটা পড়ি তাহলে কি হবে, আমাদের
চিন্তা বা বুদ্ধির বিকাশ ঘটবে। আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে, আরও বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে এবং বিভিন্ন দল সম্পর্কে, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। সেই জ্ঞানটাকে আমরা আমাদের নিজেদের রাষ্ট্রের সম্পর্কে, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগাতে পারবো এবং আমরা ভালো মন্দ বিচার করতে পারবো। কেউ আমাদের প্রতি অন্যায় বা খারাপ কোনো বিহেভিয়ার করলে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। সেই জন্য বলা হয়েছে চিন্তা বা বুদ্ধিবৃত্তির বিকাশ। অনেক সময় দেখা যায় যে সেটা গ্রামীণ অঞ্চলে হতে পারে বা শহরে অঞ্চলে হতে পারে যে অনেক সময় সাধারণ মানুষ যা হয়তো অনেক কি বলবো ওটাকে জ্ঞান বুদ্ধি হয়তো অনেকটা অভাব আসে, সেই সব মানুষকে এমন কিছু স্বার্থলোভী মানুষ আছে, তারা কি করছে, সেই মানুষগুলোকে ব্যবহার করছে, তারা তাদেরকে অন্যায়মূলক পথে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু আমাদের যদি এই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সেই জ্ঞানগুলো থাকে, তাহলে আমরা নিজেদের বিচার ও বুদ্ধি দিয়ে আমরা সেইগুলোর মোকাবেলা করতে পারবো। 5 নম্বর, কুসংস্কার থেকে মুক্তি দান। কি হয়, অনেক সময় দেখা যায় যে যেটা ধরো আমাদের দেশে হোক না হোক, বাংলাদেশেই আমরা বলছি, বাংলাদেশ অথবা পাকিস্তান নিয়ে বলছি বা আরো দেশ আছে, বিভিন্ন দেশ, ওইসব দেশ নিয়ে বলছি যে ওই দেশের রাজনৈতিক যে সংগঠনগুলো তারা কি করছে, বিভিন্ন ধর্মকে কাজে লাগাচ্ছে। বিভিন্ন ধর্মকে কাজে লাগিয়ে কি করছে, মানুষের মধ্যে একটা কুসংস্কার সৃষ্টি তৈরি করছে যে হ্যাঁ তুমি ধর্মকে ভোট দাও, তোমার ধর্মকে তুমি জিতাও, তাহলে তুমি সবকিছু পাবে। এইসব বিভিন্ন প্ররোচনামূলক বা ভুল ভ্রান্তি মানুষকে বুঝিয়ে এইসব সংগঠন, এই দলগুলো মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যদি আমাদের মানুষের বা মানুষ সমাজের জ্ঞান থাকে, তাহলে এইসব কুসংস্কার থেকে আমরা মুক্তি পাবো এবং আমরা সেই দলকেই আমরা আমাদের রাষ্ট্রে বসাবো যে দলটা কি হবে, জনহিতকর কাজ করবে, দেশে একটা রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাবে এবং একটা রাষ্ট্রের সবসময় উন্নয়নমূলক চিন্তা ভাবনা করবে, সেই রাষ্ট্রের জনগণের প্রতি সবসময় সহনশীলতা থাকবে। 6 নম্বর যদি দেখি, সমাজকে ঐক্যবদ্ধ করা। যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করি বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা অর্জন করতে পারি, তাহলে আমরা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবো। কিভাবে করতে পারবো, যে সমাজের যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আগে আমরা জানবো এবং সমস্যাগুলো জানার পরে সেই সমস্যার সমাধান করা যাবে কি করে, সেই পথগুলো আমরা অবলম্বন করব। সমস্যা, যে কোনো সমস্যা, হয়তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে আমরা দেখলাম যে গরিবি একটা বিশাল বড় সমস্যা আমাদের দেশের, দরিদ্রতা বা গরিবি, পভার্টি। এই দরিদ্রর যে সমস্যাগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে কোন রাজ্য বা কোন অঞ্চলে দরিদ্রতার পরিমাণ কেমন এবং সেই দরিদ্রতাগুলো কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেই বিভিন্ন তথ্যগুলো সেখান থেকে নেব এবং সেই দরিদ্রতা দূরীকরণের যে উপায়গুলো আছে বা সমাধান, সেইগুলো আমরা নিয়ে ভাববো যে কোনগুলো পথ অবলম্বন করলে আমাদের ভালো হবে, ভারতবর্ষের দরিদ্রতাকে কমানো যাবে। যে আমরা যদি দেখি হয়তো এখনো আমাদের ভারতবর্ষে প্রায় 20 কোটির লোক হয়তো দিনে একবার ভালো করে খেতে পাচ্ছে না। এটা আমাদের সত্যি ভারতবর্ষে এবং একজন ভারতীয় হিসেবে হয়তো অনেকটা আমাদের লজ্জার ব্যাপার, কিংবা হয়তো নিজেদেরই একটু ছোট মনে হয় যে আমাদের দেশে এরকম অনেকে আছে যারা দিনে অন্তত একবার খেতে পাচ্ছে না। তাদের জন্য আমাদের চিন্তা করা উচিত এবং গভর্নমেন্টেরও ভাবা উচিত যাতে তাদের থাকার জায়গা থাকে, কোনো একটা থাকার জায়গা দিতে পারে, কিংবা খাবারের কিছু ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা। কারণ কি, মানুষ যদি আমার সামাজিক জীব হয়, প্রত্যেকটা মানুষের অধিকার আছে শিক্ষা, বাসস্থান, বস্ত্র। শিক্ষা, বাসস্থান এবং খাবার, এই তিনটা হচ্ছে প্রধান জিনিস। খাবার, শিক্ষা, বাসস্থান, এই তিনটা। ওই জন্য এটা আমাদের এবং সরকার প্রত্যেকেরই একটা রাষ্ট্র হিসেবে দায়িত্ব যে যদি আমরা যদি পারি যে কোনো অসহায় লোক কিংবা যারা দরিদ্র তাদের জন্য অন্তত 3টা জিনিস যদি খাদ্য, বাসস্থান এবং পড়াশোনার সুযোগ করে দিতে পারি। সেই জন্য বলা হয়েছে যে আমরা যদি এইসব জ্ঞানগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা এইসব সমস্যা করব, সমস্যার সমাধান করে কি হবে, আমরা আরো যে মানুষগুলো আছে বা অন্য সম্প্রদায় আছে কিংবা অন্য অঞ্চল আছে, যে থাকুক না কেন, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে এবং একে অন্যের সমস্যার সমাধান করব, একে অন্যের বিপদের সময় সাহায্য করব। তাহলে আমরা যে দেখলাম যে সমাজকে এইভাবে আমরা ঐক্যবদ্ধ করতে পারছি, বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তৈরি করতে পারছি। বন্ধুরা, আজকে যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে যতগুলো আমাদের আলোচনার বিষয় ছিল সেগুলো নিয়ে আমরা জানলাম এবং আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, সেই পরিধিটা সম্পূর্ণ হলো এখানেই। যদি এরপরেও কোনো কিছু মনে হয় যে কিছু একটা মিসিং হচ্ছে, আরো একটু লাগতো, যদি তোমাদের মনে হয় যে স্যার আরো কিছু লাগবে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, সেগুলো অবশ্যই আমরা পাবলিশ করব। এবং এটা তো আমাদের কনসেপচুয়াল ক্লাস যদি করো, আশা করছি এখান থেকে তোমাদের সম্পূর্ণ ধারণাই পাবা এবং এই যদি কনসেপচুয়াল ক্লাস করে নাও, সম্পূর্ণভাবে করে নাও, তাহলে
90% গ্যারান্টি থাকো যে শর্ট কোশ্চেন তুমি করে আসতে পারবে পরীক্ষায়, এবং বাকি যে 10% প্রশ্ন হবে সেগুলো আমরা এমসিকিউ আকারে পরবর্তী ক্লাসগুলোতে দেবো, সেইগুলো করলে পর্যাপ্ত হয়ে যাবে।